শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকের সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। আজকে পৃথিবীতে সারা দিন এবং রাতের ব্যাপ্তি সমান। প্রতি বছরই দুটি সময় পৃথিবীর সব স্থানে দিন এবং রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে। একটি হলো আজ 21 মার্চ এবং অন্যটি 23 সেপ্টেম্বর। আজ সোমবার সূর্য উত্তর আর দক্ষিণ আয়নাতের মাঝামাঝি থাকায় বিষুবরেখার কিরণ দেবে এবং এই কারণেই আজ পৃথিবীর সর্বত্র দিন এবং রাত সমান। বাস্তবে সূর্যের কৌণিক আকার এবং বায়ুমণ্ডল প্রতিসরণের কারণে দিন ও রাত একেবারে সমান হয় না, তবে রাত দিন 12 ঘন্টার খুব কাছাকাছি হয়ে থাকে। 20 মার্চ সূর্য তার দক্ষিণ গোলার্ধের অবস্থানে শেষ করে উত্তর গোলার্ধের দিকে যাত্রাকালে রাতের শেষ দিকে বিষুবরেখার উপর অবস্থান নেয় এবং তাই পরদিন অর্থাৎ 21 মার্চ আবার পৃথিবীর উভয় গোলার্ধের দিন এবং রাতের দৈর্ঘ্য সমান হয়ে থাকে। সুতরাং আজ সারা পৃথিবীতেই দিন এবং রাতের দৈর্ঘ্য সমান। আগামীকাল মঙ্গলবার 22 মার্চ ভোর 6টা থেকে সিলেটে পরিবহন শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছেন। 20 মার্চের মধ্যে পূর্ব ঘোষিত 4 দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এই কর্মসূচির ডাক দিয়েছে সিলেট জেলা মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। গত শনিবার ইউনিয়নের এক জরুরি সভায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। তবে এই বিষয়ে আজ সোমবার গণপরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। বিষয়টি জানিয়েছেন সোমবার বিকেল 4:30টায় সিলেট মিনিবাস কোচ মাইক্রোবাস সমিতি ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন। তিনি বলেন, এখন আমরা জেলা প্রশাসক কার্যালয়ে মিটিংয়ে রয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের আহ্বানে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে তাদের সিদ্ধান্ত জানানো হবে। পরিবহন শ্রমিকদের 4টি দাবি এবং দাবিগুলো হচ্ছে: সড়ক দুর্ঘটনাজনিত মামলায় 304 ধারায় চালককে জামিন প্রদান করতে হবে, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে, নতুন এবং নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে এবং একই সাথে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেওয়া পুনরায় চালু করতে হবে, সরকারি খাস জমিতে গাড়ি পার্কিং এর স্থান প্রদান করতে হবে এবং রং পার্কিং এর জন্য সরকারি মামলা বন্ধ করতে হবে। এর আগে শনিবার দিবাগত রাত আকবর রাজন জানিয়েছেন, গত 26 ফেব্রুয়ারি এই দাবিগুলো বাস্তবায়নে সিলেটের কদমতলী টার্মিনাল এলাকাসহ বিভিন্ন স্থানে 70টি মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া 5 মার্চ জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট দফতরে 4 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন তারা এবং সেই স্মারকলিপিতে 20 মার্চের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে 21 মার্চ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। তাই বাধ্য হয়ে তারা কর্মবিরতি পালনের ডাক দিয়েছেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। একাধিক ভিএ এবং প্রতারণার অভিযোগে দায়েরকৃত মামলায় আমেরিকা প্রবাসী সিলেটের মেয়ে শারমিন সুরভি মৌসুমী এবং তার বাবা মায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুর রহমান গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন তাকে গ্রেফতার করার জন্য। গত 13 মার্চ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মৌসুমী সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর মুনিমের মেয়ে এবং মুনিম এবং তার স্ত্রী ইমামা বেগমের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিয়ে দিয়ে প্রতারণার আশ্রয় নিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আদালত সূত্র জানিয়েছে, 2021 সালে 1 ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত মহানগর মুখ্য হাকিম আদালতে মৌসুমী তার বাবাকে অভিযুক্ত করে একটি দরখাস্ত মামলা দায়ের করেন। মৌসুমীর দ্বিতীয় স্ত্রী সিলেট গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর দক্ষিণ ভাগের আব্দুল কুদ্দুসের ছেলে জাকের আহমদ। মৌসুমীর বিরুদ্ধে বিশ্বাস ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে পূর্ববর্তী বিয়ের তথ্য গোপন করার অভিযোগ আনেন ভুক্তভোগী জাকির আহমেদ। আদালতের নির্দেশে সিলেট এয়ারপোর্ট থানায় মামলাটি রেকর্ড করা হয়। পরে গত বছরের 27 ডিসেম্বর সিলেট এয়ারপোর্ট থানার উপপরিদর্শক সিকান্দর আলী আদালতের অভিযোগপত্র দাখিল করেন। জাকিরের অভিযোগপত্রে উল্লেখ আছে, মৌসুমী এবং তার মা বাবা প্রতারণামূলকভাবে 15 লাখ টাকার স্বর্ণালঙ্কারের স্থলে 1 লাখ টাকা পরিশোধ দেখিয়েছেন এবং এছাড়া 20 লাখ টাকার মুআজ্জল দেখিয়ে নিকাহনামা সম্পাদন করেছে 3 জন। মামলার বিবরণে আরো বলা হয়েছে, প্রতারণার আশ্রয় নিয়ে সুন্দরী মেয়েকে বিয়ে দেওয়ার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ায় হয়ে উঠেছিল তার মা বাবার নেশা। যুক্তরাষ্ট্র প্রবাসী রফিকুর আর মুনিম দম্পতি তারা আমেরিকা প্রবাসী মৌসুমের প্রতারণায় স্বপ্নের সমাধি হয়েছে অনেক যুবকেরই। খেসারত দিতে হয়েছে মামলার ঘানি টেনে, যেমনটি হয়েছে জাকের আহমেদের জীবনে। মামলার বিচারাধীন সময়ে আদালতের পিপি প্রথম স্বামী ডাক্তার মোহাম্মদ ফরিদ আহমদের সঙ্গে মৌসুমের বিয়ের কাবিননামা এবং আত্মসাৎকল্পে প্রতারণাপূর্বক তার বিরুদ্ধে দায়েরি পারিবারিক মামলা তথ্য প্রমাণ উপস্থাপন করে আদালত। সবশেষে তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত মৌসুমী এবং তার মা বাবার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। সিলেটের শাহী ঈদগাহে 1 কোটি টাকা চাঁদাবাজির দাবির অভিযোগ করে মামলা দায়ের করা হয়েছে। এর জের ধরে প্রতিপক্ষের হামলায় 3 জন আহত হয়েছেন। ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে রোববার বিকেল 5টায় প্রতিপক্ষের হামলায় 3 জন আহত হয়ে সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিবাদী ফারুক খান সহ 10 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উল্লেখ্য, শাহিদা এলাকার আরিফ আহমদ, মান্না খান সহ 8 জনের নাম উল্লেখ করে মোহাম্মদ গিয়াসউদ্দিন বাদী হয়ে গত 18 মার্চ 1 কোটি টাকা চাঁদা দাবির অভিযোগের মামলা করেছেন। মামলার এছাড়া তিনি উল্লেখ করেছেন, ফারুক খান দীর্ঘদিন যাবৎ তার দোকানে ভাড়াটে হিসেবে ব্যবসা পরিচালনা করে আসছে। গত 3 থেকে 4 মাস তিনি মাসিক ভাড়া প্রদান করেননি। গত 15 মার্চ দুপুর 1:30টায় তার দোকানে গিয়ে ভাড়া প্রদানের জন্য বললে ফারুক খান 5 মিনিট পরে দিচ্ছে বলে অন্যান্য আসামিকে ফোন করে ডাকেন এবং ঘটনাস্থলে একত্রিত হয়ে ফারুক খানের নিকট 1 কোটি টাকা চাঁদা দাবি করেন। তখন মামলার বাদী মোহাম্মদ গিয়াসউদ্দিনের কারণ জিজ্ঞাসা করলে আসামি ফারুক খান সহ অন্যান্য আসামিরা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাদীদের মারপিট করে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে ইয়াবা দিয়ে এক ফার্মেসি ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টায় ঘটনায় জড়িত থাকা অভিযোগের থানায় এসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল আফসার উদ্দিনকে প্রত্যাহার করে মৌলভীবাজারের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। রবিবার রাতে মৌলভীবাজারের পুলিশ সুপারের কার্যালয় হতে এই 2 জনকে প্রত্যাহারের নির্দেশ জারি করা হয়। উল্লেখ্য, গত শনিবার রাতে উপজেলার মধ্যভাগ বাজারের ফার্মেসির নিউ মেডিসিন কর্নারে কমলগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম এবং কনস্টেবল আফসার উদ্দিনের উদ্দেশ্য প্রণোদিতভাবে নাপাশিরাপি ইয়াবা দিয়ে ফার্মেসি মালিক স্বপন কুমার সিংহকে আটকের চেষ্টা করেন। পরে উত্তেজিত স্থানীয় জনতা 2 পুলিশ সদস্যকে অবরোধ করে এবং সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়। পাশাপাশি ওই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে তোলপাড় সৃষ্টি হয়। নিরীহ ব্যবসায়ীকে হয়রানির বিষয়টি তদন্ত করে দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্ষুব্ধ এলাকাবাসী এবং কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদোস হাসান 2 পুলিশ সদস্যকে প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। এতক্ষণ শুনছিলেন সিলেট জেলা এবং বৃহত্তর সিলেটের বিভিন্ন খবর। এবার চলে যাচ্ছে জাতীয় পর্যায়ে। নওগাঁর রানীনগর উপজেলার বেতখালীর প্রতিবন্ধী পল্লী চিকিৎসক লাভলি খাতুন হত্যা মামলায় প্রধান আসামি মাহবুবুল আলম ওরফে বিস্কুটকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্য জানায় নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া। পুলিশ সুপার বলেন, গত শনিবার রাতে অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া থেকে মাহবুবুল আলমকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার 0 এলাকার পশ্চিম বাইতুল জামি মসজিদের পাশে চারদিকে উঁচু প্রাচীর দেয়া এক স্থান থেকে মাটি খুঁড়ে লাভলির লাশ উদ্ধার করা হয়। গতকাল রবিবার দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের ময়নাতদন্তের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেছে থানা পুলিশ। মান্নান মিয়া বলেন, লাভলি একজন শারীরিক প্রতিবন্ধী নারী। তিনি প্যারামেডিকেল থেকে পড়াশোনা শেষ করে রানীনগর বাজারে ডিসপেন্সারি খুলে মানুষের চিকিৎসা করতেন এবং পল্লী চিকিৎসক লাভলির সঙ্গে একই উপজেলার ভবানীপুর গ্রামের মাহবুবুল আলমের প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিয়ের প্রলোভন দেখিয়ে মাহবুব লাভলির সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন এবং হাতে নিয়েছেন অনেক টাকা। তিনি ধার হিসেবে নিয়েছিলেন সেই টাকাগুলো। বেশ কিছুদিন ধরে মাহবুবুলকে টাকা ফেরত দেওয়ার কথা বললে এবং বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন লাভলি, কিন্তু মাহবুবুল নানা ডাল বাহানা করতে থাকে। এক পর্যায়ে লাভলিকে হত্যার পরিকল্পনা করেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলার আহ্বায়ক আবু সাইদ ওরফে চাঁদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে রাজশাহী জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম এই আদেশ দিয়েছেন বলে জানিয়েছেন আবু সাইদের আইনজীবী শামসাদ বেগম বলেন, 2015 সালের 5 মে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে মিছিল বের করে বিএনপি। এই মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। এতে আব্দুল মজিদ নামের একজন মারা যান। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে এবং মামলায় আবু সাইদ এজাহারভুক্ত আসামি না হলেও পরে অভিযোগপত্রে তাকে অন্তর্ভুক্ত করা হয়। এই মামলায় আবু সাইদ উচ্চ আদালত থেকে 6 সপ্তাহের জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হয়। উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী তাকে নিম্ন আদালতে হাজির করে জামিন চান তিনি। আদালত জামিন আবেদন নাকচ করে এবং আবু সাইদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। রাজশাহীর চারঘাট উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাইদের বিরুদ্ধে 2 ডজনেরও বেশি মামলা আছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের শীতলক্ষা নদীতে যাত্রীবাহী লঞ্চ ডুবির ঘটনায় এমভি রূপসী 9 কার্গো জাহাজের মাস্টার সহ 8 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ সোমবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের উপপরিচালক বাবুলাল বৈদ্য বাদী হয়ে বেপরোয়া জাহাজ চালানোর হত্যার অভিযোগে এই মামলাটি করেছেন। বন্দর থানায় মামলাটি করা হয়েছে। মামলার আসামিরা হলেন জাহাজের মাস্টার রমজান আলী শেখ, নুরুল আলম, কর্তব্যরত ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, নাদিম হোসেন, সুমন লস্কর, ইয়াসিন, সুকানি জাহিদুল ইসলাম এবং গ্রিজার রিয়াদ হোসেন। মামলার বাদী অভিযোগ করেন, গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল থেকে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া এই লঞ্চটি যাত্রীবাহী লঞ্চে ডুবিয়ে দেয় এমভি রূপসী নামের কার্গো জাহাজ। বেপরোয়া গতিতে জাহাজ চালিয়ে লঞ্চ ডুবিয়ে দেওয়ার ঘটনায় জাহাজের মাস্টার সুকানি সহ 8 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এবার চলে যাচ্ছে আন্তর্জাতিক। চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ 133 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে অসংখ্য অজ্ঞাত আরোহী হতাহত হয়েছেন। রাষ্ট্রীয় প্রচার মাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আজ সোমবার এসব কথা জানিয়েছে আল জাজিরা। সিসিটিভি জানায়, গুয়ানিস অঞ্চলের উজেউ শহরের প্রত্যন্ত অঞ্চল রোয়িং
737 উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থলে অগ্নিকুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। বিবিসি জানায় পাহাড়ি অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয় এবং ফ্লাইটটি স্থানীয় সময় বেলা 1টায় কুনমিং থেকে ওয়াংঘুর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইট রাইডার উড়োজাহাজটির অবস্থান অজ্ঞাত দেখায়। স্থানীয় সংবাদ মাধ্যমের জানা গেছে স্থানীয় বেলা সময় 1টায় কুনমিং ছেড়ে আসার পর উড়োজাহাজটি তার নির্ধারিত গন্তব্য ওয়ানগু ঝেউতে পৌঁছায়নি। যোগাযোগ করেও ইস্টার্ন এয়ারলাইন্সের কোনো বক্তব্য পায়নি এএফপি। গত বছরের আগস্টের শেষ দিকে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসে তালেবান যোদ্ধাদের কাবুলে অগ্রসর হতে দেখে এর কয়েকদিন আগেই দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। সঙ্গে নিয়ে যান রাষ্ট্রীয় কোষাগার 169 মিলিয়ন মার্কিন ডলার। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি, কিন্তু গনি সরকারের অর্থমন্ত্রী খালিদ পাইন্দা তা করেননি। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। 6 মাস ধরে ওয়াশিংটন ডিসিতে উবার চালাচ্ছেন তিনি। তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার 1 সপ্তাহ আগে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন খালিদ পাইন্দা। প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে সম্পর্ক অবনতির কারণে তিনি পদত্যাগ করেছিলেন এবং প্রেসিডেন্ট গনির নির্দেশে গ্রেফতার হওয়ার শঙ্কায় দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। সেখানে পরিবার সদস্যদের সঙ্গে মিলিত হন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট 40 বছর বয়সী খালিদ পাইন্দাকে নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে এবং তাতে বলা হয়েছে গনি সরকারের অর্থমন্ত্রী থাকা অবস্থায় আফগানিস্তানকে সহায়তা হিসেবে দেওয়া যুক্তরাষ্ট্রের 600 কোটি ডলারের একটি তহবিলের দেখভাল করছিলেন তিনি। অথচ মাত্র $150 আয় করতে গত সপ্তাহে এক রাতে 6 ঘন্টা উবার চালান খালিদ পাইন্দা। তিনি বলেন আগামী 2 দিনে 50টা ট্রিপ দিতে পারলে তাকে $95 বোনাসও দেওয়া হবে। কাবুল থেকে ওয়াশিংটনে পাড়ি জমানোর মাধ্যমে কিভাবে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছেন সেই গল্পই শেয়ার করেছেন তিনি এক যাত্রীর সঙ্গে এবং পরিবারকে সাহায্য করার এরকম সুযোগ পেয়ে তিনি নিজেকে কৃতজ্ঞ মনে করছেন। এবার চলে যাচ্ছি খেলার খবরে। পরিবারের কয়েকজন অসুস্থ, হাসপাতালে ভর্তি। সাকিব আল হাসান দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরে আসবেন কিনা এমন কথা উঠেছিল। একবার ঠিক হয়েছিল আজ রাতেই তিনি দেশে ফিরে বিমানে উঠবেন। পরে সাকিব নিজে সিদ্ধান্ত নেন আপাতত দলের সঙ্গেই থাকবেন। দুঃসংবাদটা তিনি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা পৌঁছে। এর আগে হাসপাতালে ভর্তি ছিলেন তার মা। এরপর জানতে পারেন তার সন্তানরা অসুস্থ। এই অবস্থায় সফরের বাকি অংশ খেলাটা স্বাভাবিকভাবে অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল। তবে আপাতত দক্ষিণ আফ্রিকা থেকে খবর দলের সঙ্গেই থাকছেন সাকিব। সুপ্রিয় দর্শক শ্রোতা, এইমাত্র আমরা একটি আপডেট খবর পেয়েছি, পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। এতক্ষণ শুনছিলেন সারা দেশে এবং আন্তর্জাতিক কিছু খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনায় আরও একটি মৃত্যুহীন দিন গেল। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনায় সংক্রমিত হয়ে কারো মৃত্যু হয়নি। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 116 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গত 24 ঘন্টায় 10,899 জন নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 1.06%। আগের দিন এই হার ছিল 0.94%। আগের দিন সংক্রমিত শনাক্ত হয়েছিল 82 জনের। করোনায় মৃত্যু হয়েছে 3 জনের। গত এক সপ্তাহে 5 দিনেই করোনায় কারো মৃত্যু হয়নি। গত মঙ্গলবার থেকে টানা 3 দিন করোনায় কোনো মৃত্যু হয়নি। করোনায় দেশে এই পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 19,50,725 জন এবং তাদের মধ্যে মারা গেছেন 29,117 জন। সুস্থ হয়েছেন 18,71,611 জন। গত 24 ঘন্টা সুস্থ হয়েছেন 1,140 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের কিছু খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।